সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর 7 রং খুঁজে নাও এখানে। আমি সুইসাইড করতে যাইনি রে, কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আমি জানি আত্মহত্যা করা মহাপাপ। জেনে শুনেও আমি এমন কাজ করব তোরা ভাবলি কি করে? কথা আঘাতের ভারে নুয়ে গিয়েছিলাম। বারবার সেই কথাগুলো কানে বাজছিল। সেগুলো থেকে বাঁচার জন্য শান্তির একটু ঘুম ঘুমাতে চেয়েছিলাম। ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমিয়ে থাকবো, আর এইসব কথা কানে বাজবে না। আমি সত্যিই বুঝতে পারিনি রে এত খারাপ অবস্থা হয়ে যাবে। তুই পাগল নাকি বলতো আমাকে? আমরা কি ছিলাম না? আমাদের কাছেই তোর কষ্টের কথাগুলো শেয়ার করা যেত না? আমরা তোকে সমাধান দিতে পারতাম না? ঘুমের ওষুধ খেয়ে শান্তি খুঁজতে গিয়েছিস, ছাগল কোথাকার। এই, আর কত বকবি তোরা আমাকে? এবার তো একটু রেহাই দে। প্রমিস করছি আর কোনো দিনও এমন করব না। তোর প্রমিস তুই তোর কাছেই রাখ। এরপর থেকে আর কখনো তোকে একাই ছাড়বো না। জানি না সেদিন তোদের মাঝে কি হয়েছিল, শুধু এতটুকুই বলবো, যে মানুষ তোর শান্তি কেড়ে নিচ্ছে বলে মনে হবে তার থেকে দূরে থাকাই বেটার। জীবনে তো বিয়েটাই সব নয়, তাই না? দেখিয়ে দে তুই সব পারিস। নিজেকে ভালোবাসতে শেখ, নিজেকে সময় দিতে শেখ। কে তোকে ভালোবাসলো আর কে তোকে ভালোবাসলো না এইসব নিয়ে মাথা ঘামাতে চাস না, তাহলে জীবনে কষ্ট ছাড়া কিছুই পাবি না। ভাইয়ের কথা মন থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলে দেয়। সামনের দিকে এগিয়ে যা, আমরা তোর পাশে সব সময় আছি ইনশাল্লাহ, আর থাকবো। যথা আজ্ঞা মহারানীরা। এখন আপনারা দয়া করে কিছু খেয়ে আসুন, কারণ আমি জানি আপনাদের খাওয়া হয়নি। আহার গ্রহণ করে শক্তি জোগাড় করে আসুন, না হলে আমাকে এত সুন্দর উপদেশ কিভাবে দিতে পারবেন? হ্যাঁ, সিরিয়াস মোমেন্টে তুই মজাও করতে পারছিস। আমি ভেবেছিলাম এই কাজটা শুধু আমি একাই করতে পারি। আচ্ছা চল আমরা কিছু খেয়ে আসি, আসলে খুব খিদে পেয়েছে। কোনো প্রয়োজন হলে নার্সকে বলবি, আমরা এক্ষুনি আসছি। হুর মাথা নেড়ে সায় জানালো। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সারাব রুমে প্রবেশ করলো। হুর দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো, দেখলো সারাব দাঁড়িয়ে আছে। হুর সারাবকে দেখেই চোখটা বন্ধ করে নিল। সারাব হুরের দিকে এগিয়ে গেল, তারপর হুরের বেডের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। আমি জানি তুমি জেগে আছো, তোমাকে চোখ খুলতে হবে না। শুধু কয়েকটা কথা বলে চলে যাব। তোমাকে বিরক্ত করতে আসিনি আমি। আমি জানি আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমার মনে অনেকটা দাগ কেটেছে, যার জন্য তুমি এরকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছো। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে সেদিন আঘাত করে কথাগুলো বলতে চাইনি। কদিন থেকে আমি খুব ডিপ্রেশন ফিল করছিলাম, আর এই ডিপ্রেশনের কারণে তোমাকে সেদিন ওইসব কথা বলেছিলাম। আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তোমাকে আরও একটা কথা বলার আছে। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না। আর আমি বলবো, এমন মানুষের জন্য তোমার মনে ভালোবাসা না থাকাই উচিত। নিজেকে মূল্যবান করতে শেখো, নিজের স্বপ্নগুলোকে উড়ান দাও, সে মোতাবেক জীবনটাকে নিজের মতো সাজিয়ে নাও। দেখবে একটা সময় এই মোহটা তোমার আর থাকবে না। সামনে তোমার ফাইনাল পরীক্ষা, সেদিকে মনোযোগী হও। আমি চেষ্টা করব তোমার সামনে যাতে আমাকে বেশি পড়তে না হয়, তাহলে হয়তো একটু হলেও তোমার কষ্ট কমবে। নিজের শরীরের যত্ন নিও। হৃদয়কে আমি তোমার ব্যাপারে কিছুই বলিনি। ও জানলে সেখানে আর থাকতে চাইবে না, ছুটে চলে আসবে, যেটা ওর ক্যারিয়ারের জন্য ক্ষতিগ্রস্ত। আর আমি জানি তুমি বোন হয়ে মোটেও চাইবে না তোমার ভাইয়ের কোনো রকম ক্ষতি হোক। আগের কথাগুলোর ভার কি কম ছিল? আবার নতুন করে চলে এসেছে আঘাত করতে। তবে এবার আর চুপ করে থাকবো না, জবাব দেব। নিজেকে এতটাই ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। আমি মোটেও আপনার জন্য এরকম স্টেপ নেইনি। আমার লম্বা একটা ঘুমের প্রয়োজন ছিল, আর সে কারণেই ঘুমের ওষুধগুলো খেয়েছিলাম। আপনার উপস্থিতি আমাকে বিরক্ত করে না, কারণ কি জানেন, আপনার থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা আপনি ঠিকই বলেছেন, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর সেই মানুষকে আমি ভালোবাসি না। আর আমার স্বপ্নের কথা আপনার চিন্তা না করলেও চলবে। আপনি শুধু আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ভাবুন। আপনাদের বাড়িতে থাকি, আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। আমার সামনে পড়লেও আপনাকে দেখে আমার কষ্ট হবে না।
কারণ আমি আপনাকে সেই জায়গায় রাখি না যে আপনাকে দেখলে কষ্ট পাবো। কোনটা মোহ আর কোনটা ভালোবাসা সেটা বোঝার মতো ম্যাচিউরিটি কি আমার আছে সেটা আপনার না জানলেও চলবে। এখন দয়া করে এখান থেকে যান, আমি ঘুমোবো। সারাপ হুরের কথাগুলো শুনেই অবাক হয়ে রইল। হুর কতটা শান্তভাবে ওকে খোঁচা মেরে কথাগুলো শুনিয়ে দিল। সারাবের নিজের উপর প্রচুর রাগ লাগলো। কে বলেছিল এই অসভ্য মেয়েটাকে সরি বলতে? ওর উপর তেজ দেখায় কোন সাহসে এই মেয়েটা? আজও অসুস্থ, না হলে ওকে দেখে নিত। পরক্ষণে মনে হলো কেন শুধু শুধু রাগ করছে মেয়েটার ওপর। মেয়েটা ওর ওপর রেগে আছে, আর এটাই স্বাভাবিক। সারাপ কেবিন থেকে বের হওয়ার সময় দেখলো ফাহিম, খুশি, সাবা সকলে ওর দিকে উৎসাহে দৃষ্টিতে তাকিয়ে আছে। ও কাউকে কোনো রকম জবাব না দিয়ে সেখান থেকে চলে গেল। হুরকে সেদিনই রিলিজ করে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ির সকলে খুব বকাবকি করলো, এরকম একটা কাণ্ড কেন করলো এসব কিছু বলল। হুরের নানা হুরকে ধৈর্যের সাথে সারাবের সাথে মানিয়ে নেওয়ার কথা বলল। তখন হুর ও নানার কাছে সময় চাইল, বলল সংসারের কথা না হয় পরে ভাবা যাবে, আপাতত সামনে ওর ফাইনাল পরীক্ষা, সে বিষয়ে ও ভালো করে কনসেন্ট্রেট করতে চায়। হুর ওর নানার সাহায্য চাইলে ও নানা হাসি মুখে সম্মতি দিল। হুর সিদ্ধান্ত নিল ফাইনাল পরীক্ষার পরেই ও একটা সিদ্ধান্ত নেবে। সেদিন রাতেই বাড়িতে আরও একটা কাণ্ড ঘটে গেল। সারাপ কাউকে কোনো কিছু না বলে নিজের জামা কাপড় ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। ও বাড়ি থেকে বের হওয়ার সময় মিনু সেটা লক্ষ্য করেছে, আর তা দেখে সকলকে বলল। ততক্ষণে সারাপ বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আরিফ আর ফাহিম সারাবের এরকম কাণ্ডে হতাশার নিঃশ্বাস ফেল। ওরা কি করবে বুঝতে পারল না। অন্যদিকে হুর তার ছেলের হাসি হাসল। সারাবের মা কথাটা শুনেই কোনো প্রতিক্রিয়া না জানিয়ে নিজের রুমে চলে গেল। সারাবের দাদা সবাইকে যার যার রুমে চলে যেতে বললেন, আর সাথে এটাও বলে দিলেন সারাবকে যেন কোনোভাবে বিরক্ত না করা হয়। ও হয়তো নিজেকে একটু সময় দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তা নিয়ে কেউ যেন মাথা না ঘামায়। সময় হলে ও নিজের মতো করে চলে আসবে। সারাবের দাদার কথায় কেউ কোনো প্রতি উত্তর করার সাহস পেল না। সাবা তার ভাইয়ের ওপর প্রচণ্ড বিরক্ত হলো। তার ভাইটা এরকম কেন যে করছে কিছুতেই বুঝতে পারছে না। যেদিন হুরকে বুঝতে পারবে সেদিন শুধু আফসোস করে যাবে আজকের এরকম ব্যবহারের জন্য। তখন হয়তো আর করার মতো কিছুই থাকবে না। আরিফ সারাবের নাম্বারে বেশ কয়েকবার ট্রাই করলো, কিন্তু ফোন রিসিভ হলো না। ও হাল ছেড়ে দিয়ে আর কল করলো না। ফাহিমও চুপচাপ হয়ে আছে। ওর এই পরিস্থিতিতে মাথা কাজ করছে না। দেখতে দেখতে 7 মাস পেরিয়ে গেল। সারাবের মা অভিমান করে ছেলেকে ফোন করে না। ছেলে এত বড় হয়ে গিয়েছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছে যখন, তখন উনি কেন বলবেন ওর যা ইচ্ছে তাই করুক। সারাব চলে যাওয়ার পরের দিন আরিফকে সারাব কল করে জানায় ও ভার্সিটির হস্টেল বুক করে সেখানেই উঠেছে, আর ও সেখান থেকে নিজের স্টাডি কমপ্লিট করবে। সারাবের এই সিদ্ধান্তে ফাহিমার আরিফ কোনো কিছুই বলল না, সবটা সময়ের ওপর ছেড়ে দিল। জোর করে কোনো কিছু করাতে গেলে হিতে বিপরীত হতে পারে। হুর আগে থেকে নিজের মনটাকে অনেক শক্ত করে নিয়েছে। আগের মতো হাসি খুশি থাকতে শিখে গেছে, কিন্তু রাতের নির্জনতায় ঠিকই তার চোখ থেকে অশ্রু ঝরে। দিন হলে হাসি থাকার অভিনয় চালিয়ে যায়। নিজের কষ্টের জন্য তো আর বাকি মানুষগুলোকে কষ্ট দিতে পারে না। যে মানুষগুলো ওকে ছোটবেলা থেকে আগলে রেখেছে তাদেরকেও কোনোভাবেই কষ্টে দেখতে চায় না। সারাবের দাদি সারাবকে নিয়ে প্রসঙ্গ তুলে হুর চতুরতার সাথে তা এড়িয়ে যায়। যে মানুষটি তার জীবনে ওর কোনো অস্তিত্ব চায় না তার বিষয়ে কথা বলতে হুরের ইচ্ছে করে না। বিকেলের দিকে সাবা, খুশি, হুর গার্ডেনে সময় কাটাচ্ছে। হুর দোলনায় বসে আছে আর সাবা দোল দিচ্ছে। খুশি গার্ডেনে রাখা চেয়ারে বসে বসে বই পড়ছে। তখনই সেখানে ফাহিম আর আরিফ এলো। এই তুই এখনো বই পড়ছিস? বই পড়ে কি এত মধু পাস বলতো আমাকে? মাঝে মাঝে বইটাকে বিশ্রাম দিতে পারিস তো? তোর জন্য বেচারা বইটা বিশ্রাম নেওয়ার সুযোগও পায় না। ওর কথা শুনে খুশি ছাড়া সবাই একসাথে হেসে দিল। তোমার আর কাজ নেই আমার পেছনে লাগা ছাড়া? জীবনে কখনো দেখলাম না তো স্টাডিতে কনসেন্ট্রেট করতে। অন্তত পক্ষে অন্যের পড়ায় ডিস্টার্ব করো না। আমারও তো পড়ার প্রয়োজন হয় না। হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে বলল, তা হবে কেন? যারা যারা কপি করে লেখে তাদের কি আর পড়ার প্রয়োজন হয়? ছিছি ভাইয়া, তুমি কপি করে লেখো? এইসব এখনই বলতে হলো তো? এইসব কথা ছাড়,
তোদের না কদিন পর ফাইনাল এক্সাম শুরু হবে? প্রিপারেশন কেমন তোদের? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি, হাল্লাই ভরসা। আচ্ছা, এরপর তোমাদের কোন ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে? অবশ্যই তোমাদের ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, সেটা কি আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? কি রে হুর, তাই তো? আমাদের নিয়ত আছে, আমরা তোমাদের ভার্সিটিতে পড়বো। উফ, কত মজা হবে, তাই না রে? আমরা সব কাজিন একই ভার্সিটিতে। আরিফ আর ফাহিম একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল। অন্যদিকে রাতের বেলা হস্টেলের বারান্দায় বসে বসে সারাব গিটার বাজাচ্ছিল আর নিজের জীবনের কথা ভাবছিল। 7 মাস আগে বাড়ি ছেড়ে এসেছিল। মাঝে মধ্যে ইচ্ছে করে সব কিছু ছেড়ে আবারও নিজের বাড়িতে চলে যেতে, কিন্তু সাহস হয়ে ওঠে না। বাড়ির মানুষগুলোকে কষ্ট দিয়ে হস্টেলে এসে উঠেছে, সেই অপরাধ বোধে আর সাহস হয় না। বিশেষ করে তার মায়ের মুখোমুখি হতে সাহস হয় না। হুরকে দেখলে অপরাধ বোধটা যেন আরো বেশি করে জেগে উঠবে। এসব মনে করছিল, তখনই ওর ফোনটা বেজে উঠল। ও তাকিয়ে দেখলো তাতে লাভ লেখা রয়েছে। ও প্রচণ্ড বিরক্ত হলো। আজকাল এই নাম্বার থেকে ফোন আসলেই প্রচণ্ড বিরক্ত বোধ হয়। তবুও নিজেকে সামলে নিয়ে ফোনটা রিসিভ করলো। অপর পাশের মানুষটি বলল, 7টা মাস ধরে আমাকে শাস্তি দিচ্ছ, কোন অপরাধের কারণে জানতে পারি কি? ফোন করলে সহজে রিসিভ করো না, রিসিভ করলেও ঠিক করে কথা বলো না, সবসময় ব্যস্ততা দেখাও। আমি কি তোমার জীবনে এতটাই গুরুত্বহীন হয়ে গেছি? কি এমন বদলে গেছে তোমার জীবনে বলো তো আমাকে, যার জন্য তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ? আমাকে ভালোবাসার প্রস্তাব প্রথমে তুমি দিয়েছিলে, আমি তো তোমাকে ভালোবাসিনি, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। আর যেই আমি তোমার ভালোবাসায় সিক্ত হয়ে গেলাম, তখনই তুমি আমাকে অ্যাভয়েড করতে শুরু করলে। কেন এত কষ্ট দিচ্ছ সারাব? আমি আমার ভুলগুলো শুধরে নেব, তুমি শুধু একবার বলো আমার ভুলটা কি। সারাব নীরব হয়ে সমস্ত কথা শুনলো, তারপর বলল, তোমার কোনো দোষ নেই। সত্যি বলতে আমি একটু ডিস্টার্ব আছি, আর তুমি এমন কোনো ভুল করনি যার জন্য আমি তোমাকে শাস্তি দিব। পরিবার একটু সমস্যা হয়েছে বলে তোমাকে আগের মতো করে সময় দিতে পারছি না। পরিবারের সাথে সবটা মিটিয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলবো। এখন রাখছি, আমার খুব ঘুম পেয়েছে। কথাটা বলেই সারাব কলটা কেটে দিল। সারাব গিটারটা পাশে রেখে চোখ বন্ধ করলো, আর হুরের কান্নারত মুখটা ভেসে উঠল। ওর সাথে সাথেই চোখ খুলল আর নিজের মনে বলতে লাগলো, 7 মাস হয়ে গেছে আমি বাড়ি থেকে দূরে, তবুও এই মেয়েটার মুখটা আমার চোখে কেন ভেসে ওঠে? এই মেয়েটার জন্যই তো আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। নিজের পরিবারকে ছাড়া একা বসবাস করছি, তবুও কেন ওকে মনে করছি? ওর ভাবনার মাঝে আবারও কল এলো। দেখতে পেল হৃদয় নামটি ভেসে উঠেছে। ও ফোনটা রিসিভ করে জানতে পারল হৃদয় বাংলাদেশে ব্যাক করছে। ওর মুখে হাসি ফুটে উঠল। আরিফ আর ফাহিম সারাবের সাথে দেখা করতে আসলো। তখন ওরা জানতে পারল হৃদয় বাংলাদেশে ব্যাক করছে। ওরা শুনে খুব খুশি হলো, আর সেই সাথে এটাও জানতে পারলো সারাব বাড়িতে ফিরে যাবে। হৃদয় বাংলাদেশে আসছে এই কথাটা সারাব কাউকে জানাতে মানা করলো। এটা সকলের জন্যই সারপ্রাইজ। আরিফ আর ফাহিম তাতে সায় জানালো। আরিফ আর ফাহিম বাড়িতে গিয়ে সবাইকে বলল সারা বাড়িতে ফিরে আসবে। সেখানে হুরো উপস্থিত ছিল। ওর বুকটা ধুক করে উঠল। আবারও সেই রাগী বদমেজাজি লোকটার সম্মুখীন হতে হবে। তবে এবার সে আর দুর্বল হয়ে পড়বে না। ও এমন ভাব করবে যেন ও সারাবকে চিননেই না। একদিক থেকে ভালোই হয়েছে, লোকটা বাড়িতে ফিরে আসছে। অন্তত বড় মা তার ছেলেকে ফিরে পাবে। বড় মা মুখে না বললেও হুর বুঝতে পারে ছেলেকে ছাড়া তিনি ভালো নেই। ছেলে ফিরে আসবে এই কথা শুনে হুর ওর বড় মার দিকে তাকিয়ে দেখল বড় মার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। ছেলেকে কাছে পাওয়ার আনন্দও তার মুখের অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে। হুর নিজেকে মনে মনে দোষারোপ করতে লাগলো। ওর জন্যই সারা বাড়ি ছেড়ে চলে গেছে। হুর রুমে এসে আলমারির কাপড়গুলো সুন্দর করে গোছাতে লাগলো। ওর পিছু পিছু সাবা আর খুশিও রুমে আসলো। আসলে ওরা লক্ষ্য করতে এসেছে সারাবের বাড়ি ফেরার কথা শুনে হুরের অনুভূতিটা কেমন। কাপড় ভাঁজ করতে করতে বলল, তোরা যেটা ভাবছিস সেটা একদম ভুল। উনি বাড়ি ফিরে আসছে, ভালো কথা। এতে আমার কোনো রকম অনুভূতি হচ্ছে না, কারণ আমি তাকে আর ভালোবাসি না। বড়মা নিজের ছেলেকে ফিরে পাবে, এতেই আমি বাস খুশি। আমরা কি তোকে কিছু জিজ্ঞাসা করেছি? তুই নিজে থেকেই সব বলে যাচ্ছিস।
আমার সাথে চালাকি করার চেষ্টা করিস না। সারাদিন তোদের সাথে আমার থাকা হয়, তাই তোরা কখন কি বলতে পারিস সেটা আমি খুব ভালো করেই জানি। ওই প্রসঙ্গে আমার সামনে আর কোনো কথা তুলিস না। এক বিষয়ে কথা বলতে আমার আর ভালো লাগে না। ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ঠিকই তো বলেছে, খারুল ভাইয়াকে ভালো না বাসাই ভালো। যে কাজ ও করেছে এরপরে ভালোবাসা থাকার প্রশ্নই আসে না। ভালোবাসা ঠিকই আছে রে, কিন্তু অভিমানের নিচে চাপা পড়ে আছে। এখন দেখা যাক এদের সম্পর্কের পরিণতি কি হয়। পরের দিন হুদ তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিল, যাতে কোনোভাবে সারাবের মুখোমুখি না হতে হয়। খুশি ও তাড়াহুড়ো দেখে বলল, কি হয়েছে বলতো? এত তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিস, কোথাও যাবি নাকি? লিয়ার সাথে আজকে সারাদিন ঘুরবো। তোরা তো আর যাবি না, তোদের আদরের ভাই এসেছে কি না, তাই আর তোদেরকে বলিনি। সাবা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। ঘুরতে যাওয়ার কথা শুনে বেড থেকে উঠে দাঁড়ালো। তুই একা একাই ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিলি আর বলছিস আমরা যাব না? তা তো হবে না, তুই দাঁড়া, আমিও যাব তোর সাথে। আর কে বললো তোকে ভাইয়া আসছে বলে আমরা যাব না? এমন করে বলছিস যেন মনে হয় ও ইতালি থেকে ফিরেছে। দীর্ঘ 7 মাস পেরিয়ে বাড়িতে আসছে, কোথায় ভাইকে সময় দিবি তা না, ঘোড়া নিয়ে পড়ে আছিস। কেমন বন্ধু তুই? ওর কথা না হয় বাদই দিলাম, তুই তো ভাইয়ার বউ। দীর্ঘ 7 মাস পর তোর স্বামী বাড়ি ফিরেছে, তুই কিভাবে পারছিস তার সাথে দেখা না করি ঘুরতে যেতে, তাও আবার আজকে? হুর খুশির কথা শুনে চুল আঁচড়ানো বন্ধ করে বলল, আমার কোনো স্বামী নেই, আমি সিঙ্গেল মানুষ। যদি আমার সাথে তোরা যেতে চাস তাহলে জলদি করে তৈরি হয়ে নে, না হলে তোদের দুটোকে রেখেই চলে যাব। সাবা দৌড়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। খুশিও তৈরি হয়ে নিল। ওরা যখন বাড়ি থেকে বের হতে যাবে তখন সারাবের দাদি ওদের আটকে দিয়ে বলল, তোরা কোথায় যাচ্ছিস আজকে? জানিস না আজকে দাদু ভাই ফিরবে? বাড়িতে এত মানুষ রয়েছে, তোমরা তো আছোই তোমার দাদু ভাইকে দেখার জন্য। আমাদের কি প্রয়োজন বলো তো? দাদি, আমরা বাইরে বেড়াতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করবে না। তোমাদের কোথাও যাওয়া হচ্ছে না, কয়দিন পর পরীক্ষা, এখন নাকি বাইরে গিয়ে ঘুরে বেড়াবে? নানুমণি, কেন এতটা নিষ্ঠুরতা দেখাচ্ছ বলো তো? কদিন পর পরীক্ষা শুরু হলে আর তো আমরা বের হতে পারবো না। আমরা তো সারাদিনে ভালো করে পড়াশোনা করি, আমাদের একটু রিফ্রেশমেন্টের দরকার আছে না বলো? যদি আমরা রিফ্রেশমেন্ট না পাই তাহলে আমাদের পরীক্ষা কিভাবে ভালো হবে? আর পরীক্ষা ভালো না হলে রেজাল্ট তো ভালো হবেই না, তখন তো তোমরাই আমাদেরকে দোষ দেবে। তুমি কি তা চাও বলো? দাদি হুরের কথা শুনে গলে পানি হয়ে গেল। আর খুশি সাবা মনে মনে বলল, वाह क्या डोज दिया है, अब तो काम हो जाएगा। দাদি এদের বের হতে দেওয়ার পারমিশন দিয়ে দিল। ওরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সারা, ফাহিম, আরিফ একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সারাবের মা সারাবকে দেখে দৌড়ে চলে এলেন আর সারাবকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। হাজার হোক, মায়েরা কখনোই সন্তানের ওপর রাগ করে থাকতে পারে না, আর তিনিও পারলেন না। সারাবের মা এতদিন পর নিজের ছেলেকে কাছে পেয়ে রাগকে ধরে রাখতে পারলেন না, ছুটে চলে গেলেন ছেলের কাছে। পরম মমতায় ছেলেকে জড়িয়ে ধরলেন। আনন্দে চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো তার। ফাহিমের মা, আরিফের মা, সারাবের দাদা দাদি, সারাবের বাবা চাচারা সবাই উপস্থিত ছিলেন। সকলের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। সারাব ওর মাকে বলল, আর কত কাঁদবে বলো তো মা? এরপর তো তোমার চোখের পানিতে এই শাহ ম্যানশন ডুবে যাবে। মজা করে বলল। সারাবের মা ছেলের গালে হালকা করে থাপ্পড় দিয়ে বললেন, চুপ কর তো, তুই আর একটা কথাও বলবি না। এতদিন আমাকে কষ্ট দিয়ে খুব তো দূরে ছিলি। আমার প্রিয় মা, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবার তো কান্না বন্ধ করো। দাদুভাই, কিভাবে পারলে হে বুড়োটাকে ছেড়ে থাকতে? একবার কি তোমার আমার কথা মনে পড়েনি? সারাবকে কিছু বলতে না দিয়েই বললেন, অনেক হয়েছে, এখন তোমরা শরত। আমার নাতিটা এতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, ওকে বাড়িতে ঢুকতে দাও তো আগে। এমনভাবে তোমরা সকলে ওকে ট্রিট করছো মনে হচ্ছে রাজ্য জয় করে এসেছে। আমরা কেউ তো ওকে চলে যেতে বলিনি, তাই না? নিজের ইচ্ছেতে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আবার ইচ্ছে হয়েছে ফিরে এসেছে। আহ ভাই, কি বলছো এইসব? বলো তো, দয়া করে আর এইসব কথা বলো না প্লিজ। সারাপুর বাবার কথায় রেগে গেল আর বলল, দাদা যান, আমি আমার রুমে যেতে চাচ্ছি,
আমার বিশ্রামের প্রয়োজন। আমি কি আমার রুমে যেতে পারি? ঠিক আছে, গিয়ে বিশ্রাম করে নাও। হ্যাঁ, তুই তোর রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না মা, তার প্রয়োজন নেই, আমি তোমাদের সাথে খাবো। আচ্ছা। ওই 3 শাকচুন্নিকে দেখছি না, কোথায় গেছে ওই 3টে? ঠিকই তো বলেছিস, ওদের তো দেখলাম না। ওরা একটু ঘুরতে বের হয়েছে, কয়েকদিন পরে তো ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমি ওদের পারমিশন দিয়েছি। সাহস বেড়ে গিয়েছে মেয়েটার, একা একা ঘুরতে বের হয়ে গেল। আমি না থাকাতে পাখা গজিয়ে গেছে দেখছি। ঘুরতে বের হওয়া হচ্ছে তাই না? অন্যদিকে হুর, সাবা, খুশি, লিয়া 4 জন মিলে একটা পার্কে গেল। ওরা খুব আনন্দ করলো। 4 বান্ধবী একসাথে হলে জগৎটা ভুলেই যায়। ওদের বান্ধবীদের বন্ধনটা এমন, মনে হয় ওরা যেন একটা পরিবার। 4 জন নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, একসাথে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে, তারপর ফুচকা খেলো। তারপর ঘন্টা ধরে রিক্সা দিয়ে কিছুক্ষণ ঘুরে লিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে সাবা, হুর, খুশি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আজকের দিনটা অনেক মজা করে কাটলো, তাই না রে? ওহ, প্রতিটা সময় যদি এমন আনন্দ করে কাটানো যেত তাহলে হয়তো কোনো দুঃখই থাকতো না। যদি প্রতিটা সময় এত আনন্দ করে কাটতো না, তাহলে এই আনন্দটা এমন করে উপভোগ করতেই পারতি না, তখন বোরিং ফিল করতি। তবে একটা কথা সত্যি বলেছিস, সত্যি আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। বান্ধবীদের সাথে সময়টা অন্যরকমই যায়। এদিক থেকে আমরা কত লাগে, আমরা সমবয়সী বোন প্লাস বান্ধবী, এমন কয়জন হয় বলতো? ইস, লিয়াটাও যদি আমাদের বোন হতো কত মজা হতো, তাই না রে? ভাবতে কেমন খুশি খুশি লাগছে। তোর ভাইয়ের বউ বানিয়ে নে, তাহলে তো হয়ে যায়। বোন না হয়েছে তো কি হয়েছে, ভাবি বানিয়ে নিতে পারিস, তখন সারাদিনই একসাথে লেগে থাকতে পারবি। মজা করে কথাটা বলে ফেললো, মনে হতে জিব্বায় কামড় দিয়ে দিল। সরি হুর, মুখ ফসকে কথাটা বলে ফেলেছি। যেখানে খুশি বিয়ে করা, আমারে তো কোনো যায় আসে না। আর আমি বলবো লিয়ার জীবনে ভালো কেউ আসুক, যাতে ওর জীবনটা আরও রঙিন হয়ে যাক। তোর ভাইয়ের মতো মানুষকে বিয়ে করলে জীবন থেকে সব রঙিন এমনিতেই হারিয়ে যাবে। এখনো সেই দিনটার কথা মনে করিস তাই না? আরে ধুর, ওসব আমি কিছু মনে করি না। লিয়াকে আরিফ ভাইয়ার সাথে কিন্তু ভালো মানাবে। আরে বাস, ঠিক বলেছিস তো। এসব কথা বলতে বলতে ওরা শাহ ম্যানশনে এসে পৌঁছালো। ওর দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। দেখলো সকলে হলরুমে বসে গল্প করছে। ওরা একে অপরের দিকে তাকিয়ে ঢোক গেল। সারাবের বাবার নজর ওদের দিকে পড়লো। তিনি ওদের দেখে বলে উঠলেন, আরে মামুনিরা, ওই দিকে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, কেউ তোদের কিছু বলবে না, ভয় পাইস না, তোরা তো কোনো অন্যায় করিসনি তাই না? মুচকি হেসে কথাটা বলল। ওনার কথা শুনে ওরা স্বস্তি নিঃশ্বাস ফেলে বাড়িতে প্রবেশ করলো। এখন 3 জনেই ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু খেতে দিচ্ছি। চাচিমা, আমাদের পেট ভরা, এখন আর খাবো না। বাইরে থেকে ফুচকা চটপটি খেয়ে এসেছে। তোমাদের আদরের ছেলে বাড়িতে এসেছে না, তাকে খাওয়া বেশি করে। পাগল মেয়ে, ভাইয়ের সম্পর্কে কেউ এসব কথা বলে? এতদিন পর তোর ভাই বাড়িতে ফিরেছে, যা দেখা করে আয়। গেলে তো রাম ধমক খেতে হবে। আমার এত ধমক খাওয়ার ইচ্ছা হয়নি। আমার রুমে গেলাম আমি, টাটা। মামি, আমিও রুমে গেলাম, অনেক ক্লান্ত লাগছে। এই বলে চলে যেতে নিল। তখনই আরিফ আর ফাহিম ওর সামনে পড়ল। কিছু বলবে ভাইয়ারা? কেমন কাটলো আজকের দিনটা? খুব ভালো কেটেছে। আচ্ছা, রুমে যা এখন। খুশির দিকে তাকিয়ে বলল, আজকাল ঘোরাঘুরির শখ হয়েছে দেখছি। তাতে তোমার এত জ্বলছে কেন? তোমরা যখন ঘুরতে যাও তখন কি আমরা কিছু বলি নাকি? এখনই বিশ্বযুদ্ধ লেগে যাবে, তাড়াতাড়ি করে খুশিকে নিয়ে এখান থেকে কেটে পড়ি, না হলে ওই বদমেজাজি লোকটার সম্মুখীন হতে হবে। ভাইয়ারা পরে তোমাদের সাথে কথা হবে। এই খুশি, চল তো, বড্ড কথা বলিস তুই আজকাল। খুশিকে নিয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠছিল, তখনই সারাবের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিল। সারাবর কোমর জড়িয়ে ধরল আর হুর চোখ বন্ধ করে সারাবের শার্টের কলার ধরল। সারাব হুরকে এতটা কাছ থেকে কখনো দেখেনি, আজকে প্রথম হুরকে এতটা কাছ থেকে দেখছে। হুরের মনে হলো কেউ ওকে ধরে রেখেছে। ও চোখ খুলে তাকিয়ে দেখলো সারাব ওকে ধরে রেখেছে। ও নিজেকে সামলে সারাবকে নিজের থেকে সরিয়ে দিল। সারাবের দিকে না তাকিয়ে সারাবকে বলল,
সরি ভাইয়া, আমি আপনাকে খেয়াল করিনি, তাই ধাক্কা লেগে এভাবে পড়ে গিয়েছিলাম, কিছু মনে করবেন না প্লিজ। এই বলে উপরের দিকে চলে গেল। খুশিও হতবাক হয়ে গিয়েছে। কি বললো ও ভাইয়া? আমি কি ওর ভাইয়া লাগি নাকি? কথাটা মনে হতেই হাত মুষ্টিবদ্ধ করলো। কিন্তু আমার রাগ লাগছে কেন ওর মুখে ভাইয়া শুনে? ভালো আছো ভাইয়া? আসলে হুট করেই হুর প্ল্যান করলো ঘুরতে যাওয়ার, তাই আর না করতে পারিনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে নিচে চলে গেল। রাতে হুর আর নিচে গেল না। সারাবকে ফেস করতে ওর ইচ্ছে করছে না। ওনার আর আমার রাস্তা আলাদা। হুরের খাবার রুমেই দেওয়া হলো। হুরের বড় মা বিষয়টা বুঝতে পেরে হুরকে আর ঘাটলো না। খাওয়ার পর হুর ছাদে গেল। আজকে আকাশে সুন্দর চাঁদ উঠেছে। যদিও প্রতিদিনই আকাশে চাঁদ ওঠে একইভাবে, শুধু পার্থক্য হয় আমাদের দৃষ্টিভঙ্গির। কখনো মনে হয় চাঁদ খুব সুন্দর, আবার কখনো মনে হয় চাঁদের বিষণ্ণতা। আসলে চাঁদ তো একই রকম থেকে যায়, বদলায় আমাদের অনুভূতি। আর সেই অনুভূতির প্রবলেই আমরা চাঁদকে বিভিন্ন রকমভাবে বিশ্লেষণ করে থাকি। ওর এক মনে সেই সুন্দর চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। নীল আকাশে চাঁদটা যেন সৌন্দর্যের পরিপূর্ণতা দিয়েছে। হঠাৎ মনে হলো হুরের পাশে এসে কেউ দাঁড়িয়েছে। মানুষটির দিকে না তাকিয়েও বুঝতে পারলো সেই মানুষটিকে। হুর সেখান থেকে চলে যেতে চাইলে তখনই মানুষটি ওর হাত ধরলো, আর হুর চোখ দুটো বন্ধ করে নিল। আর কিছু কড়া কথা শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার আগে সারাব বলল, আমাকে কথা বলার জন্য কিছুক্ষণ সময় দেওয়া যাবে? কথা দিচ্ছি এর বেশি সময় নেব না। আকুতি কণ্ঠে বলল। হুরের সাহস হলো না সেই আকুতিকে উপেক্ষা করার। ও কোনো কথা বলে না, দোলনায় গিয়ে বসলো। সারাব বুঝতে পারলো হুর তাকে সম্মতি দিয়েছে। সারাব হুরের পাশে দোলনায় বসে পড়ল। সেদিন তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো রাগের বশে বলে ফেলেছিলাম, যা আমার বলা উচিত হয়নি। আমি তোমাকে অসম্মান করতে চাইনি। এই 7 মাস বাড়ি থেকে আমি দূরে থেকেছি শুধুমাত্র নিজেকে কিছু সময় দেওয়ার জন্য। তোমার উপর রাগ করে আমি বাড়ি ছেড়ে চলে যাইনি, সব কিছু থেকে একটু বাঁচতে চেয়েছিলাম। এই দম বন্ধ করা পরিবেশে দমটা বন্ধ হয়ে আসছিল, সবাইকে কষ্ট দিয়ে যাচ্ছিলাম শুধু, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি থেকে দূরে থাকার। আর কিছু বলার আছে? কেন আমি তোমার পাশে বসাতে অসুবিধা হচ্ছে কি? আপনার আমার পাশে বসা না বসা আমার কাছে এখন আর কোনো ম্যাটার করে না। আপনি বাড়িতে কেন ছিলেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তা আমাকে না জানলেও চলবে। বলেই দোলনা থেকে উঠে পড়ল। কাগজ রেডি করে আমাকে জানিয়ে দেবেন, আমি কোনো শর্ত ছাড়াই সই করে দেব। তারপর চলে গেল। সারা ভোরে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো 7 মাস আগের হুর আর এই হুরের কত পার্থক্য। কিছুতেই মেলাতে পারছে না। সারাবের ফোনটা বেজে উঠল। ও কলটা কেটে দিল। পরের দিন সকালে সাবা নিচ থেকে হুর আর খুশির নাম ধরে চিৎকার করতে থাকলো। সাবা আজকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছে, কলেজে অ্যাডমিট আনতে যেতে হবে, কিন্তু খুশি হুর এখনো নিচে নামছে না। তোরা থাক, আমি চলে যাই। ওপরের দিকে তাকিয়ে দরজা খুলল আর সামনের মানুষটির সাথে ধাক্কা খেলো। ও রেগে সামনের মানুষকে কিছু বলতে যাবে, তার আগেই মানুষটিকে দেখে হতভম্ব হয়ে গেল। এটা কি করে হতে পারে? সাবার সামনের মানুষটিকে দেখে ভয়ে কাঁপাকাঁপি করতে লাগলো। মনে হচ্ছে ওর সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। সকাল সকাল এই লোকটার মুখই ওকে দেখতে হলো। সারাটা দিন আজকে খারাপ যাবে। সাবা এসব ভাবছিল, তখনই সামনের লোকটি ওর সামনে তুড়ি বাজালো। লোকটা তুড়ি বাজানোতে সাবা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। তখনই লোকটা বলল, এত হন্তদন্ত হয়ে কোথায় যাওয়া হচ্ছে? ভ্রু নাচিয়ে কথাটা বলল, সেটা আপনাকে কেন বলবো? সব সময় আমার বিষয়ে আপনার এত বাড়াবাড়ি কেন সেটাই বুঝতে পারি না। বিড়ি করে কি বলছিস? সাহস থাকলে সামনাসামনি বলে দেখা। তখনই সারাব হৃদয় বলে বাড়িতে ঢুকলো। দেখলো সাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে সারাব বিরক্ত হয়ে বলল, এত দূর থেকে এসেছেও, তুই ওকে ভেতরে ঢুকতে না দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। আর বাড়ির সবাই কোথায়? সকলকে ডেকে নিয়ে আয়। হুর নিচে নামছিল, তখন দেখলো সারাবের সাথে ওর ভাইয়া দাঁড়িয়ে আছে। ও নিজে দুঃখ কষ্ট ভুলে গিয়ে এক দৌড়ে ভাইয়ার কাছে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। হৃদয় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। সারাব সাহায্য করলো। হৃদয় বোনের এই আবেগ প্রবণতা দেখে মুচকি হাসল। সারাব হুরকে এতটা আনন্দিত দেখে খুশি হলো।
অবশেষে মেয়েটার মুখে হাসি দেখল, না হলে ওর কারণে মেয়েটার মুখ থেকে হাসি চলেই গিয়েছিল। মেয়েটাকে দেখলেই ওর অপরাধ বোধটা জেগে ওঠে। হৃদয় বোনের পিঠে হাত বুলিয়ে দিল। কেমন আছিস বোন? কেমন লাগলো সারপ্রাইজটা? ভাইয়া, তুমি দেশে আসছো, এই কথাটা একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তোমাকে কত মিস করেছি জানো ভাইয়া। আর তোমাকে ছাড়া আমি ভালো থাকবো এটা ভাবলে কি করে? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমি তো তোর এই হাসি মুখটা দেখতেই দেশে আসার কথা জানাইনি, না হলে তোর এই হাসি হাসি মুখটা দেখতে পারতাম। ভাইকে পেয়ে মীর জাফরের মতো আচরণ শুরু করে দিলি। আমরা তোকে একটুও ভালো রাখিনি। হুর ওর ভাইকে ছেড়ে দিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলো খুশি কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। ও হেসে বলল, আরে এতদিন পর ভাইয়ার সাথে দেখা হয়েছে, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। গাদি, আমি মজা করছিলাম। ভালো আছো ভাইয়া? তোমার সারপ্রাইজটা দারুণ ছিল। ভালোই আছি। তোদেরকে সারপ্রাইজ দিতে আমার ভালোই লাগে। যদিও সারবা সবটা আগে থেকে জানতো, আমি ওকে বারণ করেছিলাম কাউকে কিছু না জানাতে। আমাদের গিফট কোথায় ভাইয়া? আমি তোদের জন্য কিছু আনবো না এমনটা কি হতে পারে? সবার জন্যই গিফট আছে। মিনু রান্নাঘর থেকে ময়লা নিয়ে বের হচ্ছিল। হৃদয়কে দেখে সবাইকে ডাকতে চলে গেল। আরিফ ফাহিম কথা বলতে বলতে বাড়িতে প্রবেশ করে দেখলো হৃদয় এসেছে। ওরা হৃদয়কে দেখে খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আল্লাহ রেহেম করো, এমন ভাবে তোরা দুজন আমাকে চেপে ধরেছিস, হাড়গোড় আস্ত রাখবি না। ছাড় আমাকে। নিজেকে ওদের থেকে ছাড়াতে ছাড়াতে বলল, কতদিন তোর সাথে কোলাকুলি হয় না, তাই আজকে এতদিনের জমে থাকা কোলাকুলি করে নিচ্ছি। সারাব দাঁড়িয়ে থেকে মুচকি মুচকি হাসছে। হৃদয় সারাবের হাসি দেখে বলল, শালা কোথায় আমাকে বাঁচাবি তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কথাটা ভুল বললি হৃদয়, ও তোর শালা নয়, তুই ওর শালা। আফটার অল ও তোর বোনকে বিয়ে করেছে। সারাব আর হুরের বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল, সেটা হৃদয় খুব ভালো করেই জানতো। কারণ ওর বোনের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, ওর মতামত প্রয়োজন ছিল। সবাই যখন ওর মতামত জানতে চেয়েছিল, ও সম্মতি দেয়। কারণ সারাবকে ও ছোটবেলা থেকে দেখে এসছে, অনেক কেয়ারিং একটা ছেলে। ওর বোনের জন্য ভালো পাত্র সারাবের থেকে আর কেউ হতেই পারে না। কিন্তু সারাব আর হুরের সম্পর্কটা প্রকৃত পক্ষে কেমন সে ব্যাপারেও কিছুই জানে না। হুর যে সুইসাইড করেছিল এই ব্যাপারটা ওর অজানা। বোনকে ও নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নানা আর নানি সহ পরিবারের কেউই ওকে নিয়ে যেতে দেয়নি। তাই সবার কথা ভেবেই হুরকে এখানে রেখে গেছে। নানার অসুস্থতার জন্য বোনের বিয়েটা হুট করে হয়ে গেছে শুনে কষ্ট পেয়েছিল। তবুও বোনটা সুখী হলে আর কি চায় তার। বোনের বিয়েটা আবারও ধুমধাম করে দেওয়ার ওর খুব ইচ্ছে। এবার এই নিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করবে বলে ভেবে নিয়েছে। আরিফের কথা শুনে সারাবের হাসি বন্ধ হয়ে গেল। হুরের মুখটা শক্ত হয়ে গেল। পরিবেশটা যেন গুমোট আকার ধারণ করলো। পরিবারের সকলে হলরুমে প্রবেশ করে দেখল হৃদয় এসেছে। যেহেতু সময়টা সকাল ছিল তাই কারোর অফিসে যাওয়া হয়নি, সকলে বাড়িতেই ছিল। হৃদয়ের আগমন দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। সারাবের দাদি হৃদয়কে জড়িয়ে ধরলেন, হাত ছুঁয়ে দিয়ে চুমু খেলেন আর বললেন, নানু ভাই তুমি আসবে এই কথাটা আমাদের কাউকে একবারও কেন জানালে না? তাহলে তোমার পছন্দের সমস্ত খাবার রান্না করে রাখতাম। এই কাজটা তুমি একদম ঠিক করনি। আমি খুব রাগ করেছি। কি আর করার, তাহলে আমি আবার চলে যাই। যেহেতু আমার নানি জান আমার উপরে এত রেগে আছে, এখানে থেকে তাহলে আমি আর কি করব? এই বলে চলে যেতে নিল, কিন্তু ওর নানি ওর কান টেনে ধরল আর বলল, আমার সাথে ফাজলামো করা হচ্ছে। একবার এসে গিয়েছো, আর কোথাও যেতে দিব না। এইবার এমন ব্যবস্থা করে রাখবো যাতে এই দেশ ছেড়ে আর কোথাও না যেতে পারো। সুন্দর একটা লাল টুকটুকে বউ দেখে বিয়ে করিয়ে রাখবো, যাতে বইয়ের টানে এখানে থেকে যাও। কথাটা শুনে হৃদয় সাবার দিকে তাকালো। সাবাও হৃদয়ের দিকে তাকিয়েছিল, তাই ওদের চোখাচোখি হয়ে গেল। সাবা লজ্জায় অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। হৃদয় মুচকি হেসে বলল, দোয়া করো নানি জান, তোমারই আশা যাতে খুব জলদি পূরণ হয়। সারাবের মা মিনুকে বলে হৃদয়ের রুমটা পরিষ্কার করালো। সাবাদের রুমের পাশেই ছিল হৃদয়ের রুম। তারপর হৃদয়ের পছন্দের সমস্ত রান্না হলো। সবাই মিলে রান্না করতে ঝটপট তৈরি হয়ে গেল। হুর সাবা খুশি অ্যাডমিট আনার জন্য কলেজে চলে গিয়েছে। যদিও ওদের ইচ্ছে ছিল না কলেজে যাওয়ার, জোর করে যেতে হলো, কেননা অ্যাডমিট আনাটাও প্রয়োজনীয় ছিল। হৃদয় ওদের পাঠিয়ে দিয়েছিল। হুর যেতে নারাজ ছিল, তবুও যেতে হলো।
কোথায় ভাই এতদিন পর দেশে এসেছে, একসাথে বসে আড্ডা দিবে, মজা করবে, নিজের জীবনের জমানোর সকল কথা বলবে, তা না, অ্যাডমিট আনার জন্য কলেজ যেতে হচ্ছে। আবার এর মধ্যে পরীক্ষার ডেটও পড়ে গেছে, ভাইয়ের সাথে গল্প করার মতো সময়ও নেই। কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। হৃদয় খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আরিফ, ফাহিম আর সারাব 4 ভাই একসাথে গাড়ি নিয়ে বের হলো। অনেক দিন হয়ে গেছে 4 ভাই একসাথে সময় কাটায় না, আজ সেই সময়টা এসছে। সারাব গাড়ি চালাচ্ছে, হৃদয় পাশে বসে আছে, ফাহিম আর আরিফ পেছনের সিটে বসে আছে। কোথায় যেতে চাইছিস বলতো হৃদয়? যেখানে আমরা সব সময় যাই, আমাদের আড্ডাখানা। তুই সব ভুলে গেছিস নাকি? কিভাবে মনে থাকবে বলতো ভাই, তোর বোন সব ভুলিয়ে দিয়েছে। সারাব লুকিং গ্লাসে ফাহিমের দিকে রাগি লুকে তাকিয়ে বলল, আজকাল খুব বেশি আজে বাজে বকছিস। তোর লজ্জা নেই তাই না রে? একজন ভাইয়ের সামনে তার বোন আর তার বোন জামাইকে নিয়ে মশকরা করছিস। তুই ওর শালা হওয়ার আগে আমাদের ভাই, এটা ভুলে যাস না। আর ওসব ফর্মালিটি আমাদের দ্বারা হবে না, তাই ওসব আশা আমাদের থেকে করিস না। গাড়ি থেকে এই দুটোকে নামিয়ে দিলে কেমন হয় বলতো? হৃদয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। বড্ড মাথা খাচ্ছে এরা। আইডিয়াটা কিন্তু মন্দ না, ঠিকই বলেছিস। মির্জাফর, হৃদয়কে পেয়ে আমাদের ভুলে গেলি? এই ছিল তোর মনে? ঠিক আছে, এই দিন দিন না, আরো দিন আসবে, আমরাও দেখে নেব। ভাই দিলে চোট পাইলাম। মলম লাগিয়ে নে, ঠিক হয়ে যাবে। মেয়েদের থেকেও ছেলে হয়ে তোরা বেশি ড্রামা করিস। তাহলে বোঝ এরা আমাকে কতটা জ্বালাতন করে। তুই বাড়িতে কতক্ষণই বা থাকিস যে তোকে জ্বালাতন করব? মানে? হৃদয় কথাটা বুঝতে না পেরে বলল। সারাব কিছু বলতে যাবে তার আগেই ফাহিম বলল, আরে ও কিছু না ভাই, ব্রো তেমন বাড়িতে থাকে না, স্বপ্নের পিছু ছুটছে সেটাই বোঝালো। ব্যাপারটা হৃদয়কে জানতে দিতে চাইল না যে সারাব এতদিন যাবৎ বাড়িতে না থেকে হস্টেলে থেকেছে, তাহলে ব্যাপারটা খারাপ দিকে এগোবে। অন্যদিকে সারাব আর কিছু বলল না, সময় সুযোগ বুঝিয়ে হৃদয়কে সবটা জানাবে বলেই মনে মনে ভেবে নিল। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, এবারের মতো সামাল দেওয়া গেছে, পরেরটা পরে ভাবা যাবে। ওরা ওদের আড্ডাখানায় পৌঁছে গেল। তারপর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে হুরদের কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু ওরা বেরিয়েছে, ওদেরকে রিসিভ করে নিতে পারবে। এমনিতেও বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ওরা ভালো করেই জানে হুরা কলেজে অ্যাডমিট নিয়ে এত তাড়াতাড়ি বাড়ি যাবে না। সারা ভাবছে হুর ওকে দেখলে কি রিয়াকশন দিবে। পরক্ষণে ভাবলো ও কি হুরকে ভয় পায় নাকি? সারা যেখানে খুশি যেতেই পারে, হুরকে কেন জবাবদিহি করতে হবে? তাছাড়া যেখানে ওর ভাই ওর সাথে এসেছে, অযথা প্রশ্ন করবে না। ওরা হুরদের কলেজে পৌঁছে দেখলো কলেজের সামনে রেস্টুরেন্টে 4 জন মেয়ে বসে স্যান্ডউইচ খাচ্ছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। হুর, সাবা, খুশি, লিয়া 4 বান্ধবী কলেজ থেকে অ্যাডমিট নেওয়ার পরে রেস্টুরেন্টে খেতে চলে যায় আর পরীক্ষার বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। সারাব হুরকে লক্ষ্য করলো, কিছু একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছে। হুরকে হাসতে দেখে সারাবের হৃদয়টা শীতল হয়ে এলো। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ভুলে হুরকে এক নাগারে দেখতে থাকলো। হৃদয় সারাবকে ডাকতে যাবে, ও দেখলো সারাব মুচকি হাসি দিয়ে কারোর দিকে এক নজরে তাকিয়ে আছে। ব্যাপারটাই বেশ মজা পেল, কারণ সারাব হুরকে দেখছে। আর এই ফাহিমও বিষয়টা লক্ষ্য করলো। ওরা ব্যাপারটা তেমন বুঝতে পারলো না, কারণ সারাব তো অন্য কাউকে ভালোবাসে। তাহলে হুরের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তার মানে সারাবের মনে একটু হলেও হুরের জন্য অনুভূতি রয়েছে। হৃদয় সারাবের মজা নেওয়ার জন্য বলল, সারাবের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটা দেখতে সুন্দর, মনোমুগ্ধকর হাসি, হৃদয়টা দোলা দিয়ে গেল, তাই না? সারাবের নিকটে গিয়ে কথাটা বলল। সারাব হুরকে দেখতে ব্যস্ত, তাই ওর সেখানে নজর রেখে আনমনে উত্তর দিল, কি সুন্দর তার চোখ। সারাব আর হৃদয়ের কাণ্ডে আরিফ, ফাহিম মুখ চেপে হাসতে লাগলো। হৃদয় বুঝে নিল সারাব তার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সারাবের কানে হৃদয়ের কোনো কথা যাচ্ছেই না। সারাব গাড়িতে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে হুরকে দেখতে থাকলো। হৃদয় সারাবের ধ্যান ভঙ্গ করার জন্য বলল, কি দিনকাল পড়লো রে বাবা, আজকালকার ছোকরারা বড়দের মান্য করতে ভুলে গেছে, ভাইয়েদের সামনে বোনকে লাইন মারার চেষ্টা করছে। ছ্যা 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 ছ্যা। সারাবের ধ্যান ভঙ্গ হলো। ও কপাল কুঁচকে হৃদয়ের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে ফাহিম বলল, মজনু তার লায়লাকে দেখছিল, মাঝখান দিয়ে তুমি ব্যাঘাত ঘটালে কেন ভাই?
দেখতে পাচ্ছ না আমাদের মজনু কতটা রেগে গিয়েছে? সারাবকে উদ্দেশ্য করে হৃদয়কে বলল, অনেক দিন হয়ে গেল আমার হাতের মেসেজ তোর পিঠে পড়ে না, আগে বললেই আমি মেসেজটা করে দিতাম। ফাহিম আরিফের পেছনে লুকিয়ে পড়ল আর বলল, দেখো ব্রো, আমার কোনো দোষ নেই, সব দোষ এই আরিফের। ওই এইসব বলছিল, আমি শুধু উচ্চারণ করেছি সব কথা ওর। আরিফ পেছনের দিকে তাকিয়ে ফাহিমকে বলল, তুই মিথ্যুক রে তুই। এই দিন দেখার জন্য তোকে আমি আমার কাপড় পরতে দিয়েছি প্রতারক। কথা ঘোরানোর চেষ্টা করছিস নাকি? তুই তোর বউকে দেখছিস বললেই হয়, আমরা কি তোকে বাধা দিব নাকি? বাধা দিলেও ও শুনবে কেন? তোমার থেকে ওর এখন হুরের উপর সব থেকে বেশি অধিকার। এই কথাটা ঠিকই বলেছিস, কিন্তু যদি কোনো দিন হুরকে আঘাত করে কথা বলেছিস, তাহলে সেই অধিকার তুলে নিতেও আমার সময় লাগবে না। মুচকি হেসে ঠান্ডা মাথায় হুমকি দিয়ে দিল। ও তো আর জানে না সারাব ওর বোনকে কতটা কাঁদিয়েছে। জানতে পারলে আর রক্ষে থাকবে না। হৃদয়ের কথা শুনে আরিফ ফাহিম ভয় পেল। সারাব কিছু বলতে যাবে তার আগেই হুর ভাইয়া বলে ডেকে উঠল। ভাইয়া, তুমি এখানে কি করছো? সারাবের সাথে বের হয়েছিলাম, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে সাথে নিয়ে যাই। সাবা, লিয়া খুশি সারাবদের এখানে দেখতে পেয়ে কাছে আসলো। ভালো আছেন ভাইয়া? হুরের কাছ থেকে আপনার অনেক কথা শুনেছি। ভাইয়া, এটা আমার বান্ধবী লিয়া। আরিফ মনে মনে বলল, এই সেই বান্ধবী যার কথা এই তিন পেতনি সারাক্ষণ বলে বেড়ায়। মেয়েটা দেখতে খুব সুন্দর। তুমি তাহলে আমাদের বোনদের আরেক বোন? জি। হৃদয়, এবার তাহলে বাড়ি যাওয়া যাক, সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদের বাড়িতে ফেরা উচিত। চল তাহলে। আর এই যে তুমি, তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমরা সেই ঠিকানা অনুযায়ী তোমাকে পৌঁছে দেব। আরিফের হাব ভাব তো ঠিক লাগছে না। যেই ছেলে নিজের থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছুক না, সে লিয়ার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছে। কুছ তো কারবার হ্যাঁ। ও আমাদের বান্ধবী, ওর চিন্তা তোর না করলেও চলবে ভাই। তোকে এত কথা বলতে কে বলেছে? লিয়া আমাদের সাথেই যাবে, পথে ওর বাড়িতে নামিয়ে দিয়ে যাব। এই নিয়ে আমি আর কোনো আর্গুমেন্ট চাই না। যে লোক নিজেই অ্যারোগেন্ট সে নাকি আর্গুমেন্ট চায় না? ব্যাপারটা হাস্যকর। হুর ভেবেছিল কথাটা মনে মনে বলেছে, কিন্তু ও কথাটা প্রকাশ্যেই বলে ফেলেছে। ওর এই কথাতে সেখানে উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল। হৃদয় উচ্চ স্বরে হেসে উঠল, আর বাকিরা ভয়ে ঢোক গিল, কারণ সকলেই জানে সারাব কতটা রাগী। এখন যদি হুরকে উল্টাপাল্টা কোনো কথা বলে ফেলে, তাহলে তো একটা ঝামেলার সৃষ্টি হবে। হৃদয়ের হাসিতে হুর বুঝতে পারলো কি করে ফেলেছে। সেখান থেকে পালানোর জন্য বলল, ভাইয়া, সামনেই পরীক্ষা, অনেক পড়া জমা আছে, এত হি হি হাহা করার সময় আমার হাতে নেই, আমি চললাম। এই কথা বলে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। সারাব রাগি রাগি চোখ করে হুরে যাওয়ার দিকে তাকিয়ে রইল। হৃদয় সারাবের কাঁধে হাত রেখে বলল, বউ জাতিটাই এমন, সব সময় খোঁচা দিয়ে কথা না বললে ওদের পেটে ভাত হজম হয় না। তুইও অভ্যাস করে নে ভাই, আমার বোন কেমন তুই তো আমার থেকে ভালো জানিস। ফাহিম সন্দেহ দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, বাই চান্স ভাই তুমি তারিখে বিয়ে করে ফেলোনি তো? হৃদয়ের দিকে কড়া দৃষ্টি দিল। হৃদয়ের এমন দৃষ্টিতে ফাহিম বলল, ফাহিম না, মানে ব্রোকে বউ নিয়ে অনেক জ্ঞান দিচ্ছি তো, তাই কথাটা বললাম। এই ভাই, সত্যি করেছো নাকি? ফালতু কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল, আমি ফোন করে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, তুমি আমাদেরকে দিয়ে আসো। গাড়ি জানালা থেকে মাথা বের করে বলল, ছোট বোন হিসেবে এইটুকু আবদার তো তোমার কাছে করতেই পারি। দেখেছিস কিভাবে ব্ল্যাকমেল করছে? ভাই, তুমি ওদের পৌঁছে দাও, আমরা এসে যাব। সারাব মনে মনে বলল, আমার গাড়ি আর আমাকেই ফেলে রেখে চলে যাচ্ছে, কি দিন আসলো। নিকষ কালো অন্ধকারে বসে রয়েছে একটি যুবতী মেয়ে। তার হাতে ধরে রাখা ফোনে সারাবের ছবি ওয়ালপেপারে সেভ করা রয়েছে, আর সেই দিকে যুবতীটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কথা বলছে। আমাদের ভালোবাসায় কার নজর লেগে গেল যে তুমি আমার ভালোবাসা দেখতেই পারছো না? আমাকে তোমার দহনে কেন পোড়াচ্ছ সারাব? আমি তো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাইনি, তুমি এসেছিলে আমার কাছে। যেই আমি তোমাতে মত্ত হলাম, অমনি তুমি আমাকে ভুলে গেলে। তোমার ভালোবাসা এতটাই ঠুনকো ছিল, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। হৃদয় দহনে আমাকে তুমি পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ সারাব। তোমার ইগনোর আমি মেনে নিতে পারছি না। কথাগুলো বলেই মেয়েটি কাঁদতে লাগলো। ওর মা ওর কাঁধে হাত রাখলে
মেয়েটি ওর মাকে জড়িয়ে ধরল, যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য মায়ের বুকটা একমাত্র আশ্রয়স্থান। মায়ের বুকে থাকলে পৃথিবীর কোনো কষ্ট তাকে ছুঁতে পারবে না। দেখতে দেখতে হুরদের পরীক্ষার দিনটি চলে এলো। ওরা পরীক্ষা দিতে লাগলো। হুর যতটা পারে সারাবকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এমনকি সারাব ওর সাথে কথা বলতে চাইলেও ও কোনো কথা শুনতে চায় না। সারাব নিজের ভার্সিটি পড়াশোনার জন্য ব্যস্ত রয়েছে। সারাব আর হুরের ব্যাপারটাই হৃদয়ের কাছে সন্দেহজনক ঠেকছে। দুজন দুজনের সাথে ঠিক করে কথা বলে না, একজন খেতে বসলে আরেকজন থাকে না। হুর বেশিরভাগ সময় রুমে থাকার চেষ্টা করে। হুর আর সারাব আলাদা রুমে থাকে, এটা মানা যায় যে হয়তো পড়ার জন্য ওরা নিজেদের সময় দিচ্ছে, কিন্তু কথা না বলা এটা তো ভালো লক্ষণ নয়। বড় ভাই হয়ে ও বোনের বিবাহিত জীবন নিয়ে খোলাখুলিভাবে কথা বলতে পারে না, কিন্তু এভাবে চুপচাপ বসেও থাকতে পারছে না। রাত বাজে তখন 12টা। ও রুমে না গিয়ে সারা ঘরে পায়চারি করছিল। পায়চারি করতে করতে বড় মা রুমের সামনে চলে এলো। তখনই ও এমন কিছু শুনতে পেল যা শুনে ওর রাগ আকাশ চুম্বে। হৃদয় যখন ওর বড় মার রুমের পাশ দিয়ে পায়চারি করছিল, তখনই ও এমন কিছু শুনতে পেল যা শুনে ওর প্রচণ্ড রাগ হলো। নিজের রাগটাকে দমন করে রেখে ধৈর্য ধরে সেখানে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলো। সারাবের বাবা ও সারাবের মা হুর আর সারাবের সম্পর্কের বিষয়ে কথা বলছিল। হুর আর সারাবের সম্পর্ক নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। তোমার ছেলে যেহেতু বিয়েতে কোনো মত ছিল না, তাহলে সে বিয়েটা কেন করতে গেল? না করে দিলেও তো পারতো, শুধু শুধু হুরের জীবনটা নষ্ট হতো না। আমি ওকে আমার দিব্যি দিয়েছিলাম, সেই দিব্যির কারণে সারাব বিয়েতে রাজি হয়েছে। বিয়েটা করতে আমি ওকে বাধ্য করেছিলাম। আমার কাছে মনে হয়েছে হুরের থেকে উত্তম জীবনসঙ্গী ওর জন্য আর হতে পারে না। সারাবের বাবা সারাবের মায়ের কথা শুনে রেগে গিয়ে বলল, এইসব তুমি কি ধরনের কথা বলছো? বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি সম্পর্কে তুমি জোর জবরদস্তি করে বাঁধতে চেয়েছিলে, কাজটা মোটেও ঠিক করোনি। ওরা যথেষ্ট অ্যাডাল্ট। বিয়ের জন্য যুবক যুবতী দুজনের মতামতই খুব প্রয়োজনীয়। সেদিক থেকে সারাব বিয়েতে রাজি ছিল না, এই কথাটা তুমি আমাকে আগে কেন জানাওনি? জোর করে আর যাই হোক সংসার হয় না। তুমি হুরের জীবনটা নষ্ট করে দিলে, আর সেই সাথে নিজের ছেলের জীবনটাও নষ্ট করলে। আমি খুব ভালো করে জানি ও কতটা জিদি। আমার ছেলেকে আমি যতটা ভালো করে চিনি তুমি ততটাও চেনো না। আমি ওর মা, কোনটা ওর খারাপ কোনটা ওর জন্য ভালো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। আজ হয়তো ও আমাকে ভুল ভাবছে যে ওর বিয়েটা আমি এভাবে ওর মতামত ছাড়াই জোর করে করালাম, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন ও আমার এই সিদ্ধান্তের কারণটা বুঝতে পারবে। হুরের কদরও একদিন ঠিক বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। ও যতটা রাগী তার থেকেও ওর মনটা অনেক কোমল। একদিন না একদিন এই বিয়ের সম্পর্কটাকে ও ঠিক স্বীকৃতি দেবে। ততদিন না হয় ওদের দুজনকে একটু সময় দেওয়া যাক, তাতে ক্ষতি কি? পবিত্র সম্পর্কের জোর অনেক বেশি, হারাম সম্পর্কের থেকেও পবিত্র সম্পর্কের শক্তি বেশি। পবিত্র সম্পর্কের জোর বেশি এটা আমিও মানি, কিন্তু আমাদের ধর্মে এটাও আছে ছেলে মেয়ে দুজনের মতামতই প্রয়োজন। তোমার ছেলের মন নরম, তাহলে হুরের পায়ে যেদিন গরম ডাল পড়ল সেদিন ও এড়িয়ে গেল কেন? ওর জিদের কাছে সব কিছুই হার মানে। আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি চিন্তিত। ওদের বিষয়টা নিয়ে এত চিন্তিত হলো না, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ নিজেই তো বলেছেন, বান্দা তুমি নিজের উপর চাপ কমাও, সকল চাপ নেওয়ার জন্য তো আমি আছি। আমিও আল্লাহর উপর ভরসা রেখে এই সিদ্ধান্তটাই নিয়েছি। এটা অবশ্যই ঠিকই বলছো। ইনশাল্লাহ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করলাম। ওনাদের সমস্ত কথা হৃদয় আড়ালে দাঁড়িয়ে শুনল। তারপর সেখান থেকে নিজের রুমে গিয়ে বেডে বসে মাথার চুলগুলো টেনে ধরল আর নিজ মনে বলতে লাগলো, আমার বোনের জীবনটাকে নিয়ে সবাই এইভাবে ছেলেখেলা করতে পারলো। সবার উপরে ভরসা করে আমি আমার বোনটাকে এখানে ছেড়ে গেছিলাম। মামির কথায় মনে হচ্ছে সারাব হয়তো অন্য কাউকে ভালোবাসতো। ও যেহেতু অন্য কাউকে ভালোবাসতো, তাহলে আমার বোনটাকে বিয়ে করে আমার বোনের জীবনটা নষ্ট কেন করলো? মানসিকভাবে ও আমার বোনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার বোনের চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম ওর মনে হয়তো গভীর কোনো আঘাত রয়েছে, যেটা ও কারোর সাথে শেয়ার করতে পারছে না। সারাব, তুই আমার বোনের জীবনটা যেইভাবে নষ্ট করলি তার প্রতিশোধ আমি ঠিকই নেব। তোকে আমি আমার ভাইয়ের থেকেও বেশি ভেবেছিলাম, আর তুই কি করলি? আমার সব থেকে প্রিয় মানুষটাকে ক্ষতবিক্ষত করে দিলি। তোর থেকে তো শত্রু 1000 গুণ ভালো।
বেড থেকে উঠে দাঁড়িয়ে দুই পকেটে দুই হাত রেখে কিছু একটা ভেবে শয়তানি হাসি দিল। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পার হয়ে গেল। হুরদের সারাবের ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। হুর আর সারাবের সম্পর্কের তেমন কোনো উন্নতি হলো না। হুর নিজের মতো করে জীবন কাটানোর চেষ্টা করছে। হৃদয় আর সাবার অপ্রকাশিত ভালোবাসার একটি সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সাবা হৃদয়ের কাছে নিজের ভালোবাসার স্বীকারোক্তি করেনি, কিন্তু ওর ব্যবহার আচার আচরণের মাধ্যমে হৃদয়কে বুঝিয়ে দেয় ও হৃদয়কে কতটা অনুভব করে। হৃদয় সব জেনেও না জানার ভান করে। সাবা ভেবে নাই হয়তো হৃদয়ের মুখ থেকে শুনতে চাইছে, কিন্তু সাবার সাহস হয়ে ওঠে না হৃদয়কে ভালোবাসি কথাটা বলার। আজ হুরদের জন্য একটি বিশেষ দিন। হুরদের জন্য ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির নতুন জীবন নিয়ে ওরা অনেকটা এক্সাইটেড। নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন ক্লাস, সব কিছু নবীন জীবনের সূচনা। হুর, সাবা খুশি ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল। তিনজন একসাথে সিঁড়ি দিয়ে নামছিল। সারাব সোফায় বসে বসে ফোন টিপছিল। হৃদয় ফোনে কথা বলছিল। ফাহিম বসে বসে বাদাম চিবোচ্ছিল। আরে বাইরে গিয়েছে। হঠাৎ সারাবের নজর হুরের ওপর পড়ল আর ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। হুর হোয়াইট কালার লং স্কার্ট, ব্লু কালার টপস, গলায় সাদা ওড়না, উঁচু করে ঝুঁটি করা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক ও চোখে কাজল, সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে। সারাবের ফোন পড়ার শব্দে ফাহিম বাদাম চিবানো বাদ দিয়ে সারাব যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে মুচকি হাসল। ব্রো তাহলে হুরের প্রতি দুর্বল হচ্ছে। হৃদয় হুরদের আসতে দেখে বলল, আজ যেহেতু তোদের ভার্সিটির প্রথম দিন, তাহলে আজ আমি তোদের দিয়ে আসছি। গাড়ি বের করছি, তোরা বাইরে আয়। কথাটা বলেই চলে যেতে নিল। তখন সারাব বলল, তুই কষ্ট করে ওদের দিয়ে আসতে যাবি কেন? ওরা তো আমার ভার্সিটিতেই ভর্তি হয়েছে, আমি নিয়ে যাচ্ছি ওদের। তাছাড়া ওরা আমাদের ভার্সিটিতে নতুন কোনটা ওদের ক্লাস কিভাবে খুঁজে বের করবে, আমি ওদের সাথে গেলে ওদের সুবিধা হবে। তোর তো কত কাজ পড়ে রয়েছে, তুই সেগুলো কমপ্লিট করে নে। সব কিছুর আগে আমার বোন, তারপর আমার কাজ। আমার কাজ নিয়ে না হয় আমাকেই ভাবতে দে। তুই বরং তোর কাজটা কর, আমি ওদের দিয়ে আসছি। সারাবের প্রতি সব সময় হৃদয়ের চাপা রাগ কাজ করে, যদিও সারাবকে সেটা বুঝতে দেয় না, কারণ ও সারাবের জন্য ভয়ানক শাস্তির পরিকল্পনা করেছে। ভাই ব্রো তো ঠিক কথাই বলেছে। ওরা তো আমাদের ভার্সিটিতেই যাবে, আমরা একটু পরেই বের হব ভেবেছিলাম। ওদের যেহেতু আজকে প্রথম দিন, আজকে না হয় আগেই গেলাম। ভাই তুমি তোমার কাজ করো, চিন্তা করো না। আমাদের ক্লাস আমরা ঠিক খুঁজে নিতে পারবো। আমরা কি আর আগের মতো ছোট্ট আছি বলো তো? তোমার বোন এখন অনেক বড় হয়ে গেছে, সে নিজেকে সামলাতে জানে। কেউ কষ্ট দিলেও সে আর আগের মতো ভেঙে পড়ে না। সারাবকে খোঁচা মেরে কথাটা বলল। কথাটা শুনে সারাবের ভ্রু কুঁচকে এলো। আচ্ছা ঠিক আছে বোন, তোর ইচ্ছা। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন করে দিবি। সাবধানে যাস, কেমন? কথাটা শুনে হুর মাথা নাড়ালো। সারাব গাড়ি চালাচ্ছে, ফাহিম তার পাশে বসে আছে। হুর খুশি, সাবা পেছনের সিটে বসেছে। হুর খুশি আর সাবার মাঝখানে বসে আছে। সারাব লুকিং গ্লাসে বারবার হুরের দিকে তাকাচ্ছে। হঠাৎ হুরের চোখে চোখ পড়ল। লুকিং গ্লাসে যেহেতু সারাব আগে থেকেই হুরের দিকে তাকিয়েছিল, তাই হুর তাকানোতে চোখাচোখি হয়ে যায়। হুর তাড়াতাড়ি করে নিজের চোখ সরিয়ে নেয়, যেন মনে হচ্ছে কোনো অপরাধ করে ফেলেছে। সারাবের বিষয়টা মোটেও ভালো লাগলো না। হুর চোখটা সরিয়ে নিল কেন? মেয়েটা আজকাল বেশি ভাব নিচ্ছে ওর সাথে। ও দেখতে চায় হুর ওর সাথে আর কত অ্যাটিটিউড দেখাতে পারে। এখন তো হুরকে ওদের ভার্সিটিতেই পড়তে হবে, সারাবকে ওর চোখের সামনেই দেখতে হবে। ফাহিম দেখলো সারাব বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। ও সারাবকে খোঁচা মেরে বলল, ব্রো রাস্তা দেখে গাড়ি চালালে ভালো হয়, না হলে আমাদের সবাইকে ওপরে টিকিট কাটতে হবে। এত বেশি কথা কেন বলিস তুই? মুখে রেডিওটা একটু কম বাজা। সবাই তো আর তোমার মতন রোবট হয়ে বসে থাকতে পারে না। নিজে তো কথা বলবা না, অন্যজনকে বলতে বাধা দিচ্ছ। বাদ দে সাবা, কিছু মানুষ আছে যারা অন্যদের খুশি দেখতে পারে না, তাদেরকে এইসব কথা না বলাই ভালো। যা বলার সরাসরি আমাকে বল, কি বলতে চাইছো তুমি? আমি অন্য কারোর খুশি দেখতে পারি না। আমি কিন্তু কারো নাম উদ্দেশ্য করে কিছু বলিনি, অথচ একজন শুধু শুধু রিয়্যাক্ট করে বসলো। তার মানে সে নিজেই স্বীকার করলো সে অন্যের খুশি দেখতে পারে না। বাংলাতে একটা প্রবাদ আছে জানিস তো, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। এখানে উপস্থিত সবাই বুঝতে পেরেছে তুমি কথাটা আমাকে
উদ্দেশ্য করে বলেছ। তোমরা এবার থামো প্লিজ। একটা ছোট বিষয়কে কেন এত বড় করে দেখছো? আমি জাস্ট মজা করে বলেছি, আর তাতেই তোমরা বিশ্বযুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছ। সব জায়গায় সব কথা বলতে হয় না ভাইয়া, সেটা কি তুমি ভুলে গেছো? কে বলতে বলেছিল মজা করতে? এইখানে কি কমেডি শো চলছে? তুমি মজা করবে আর আমরা সেই শো এনজয় করে তালি বাজাবো। খুশির কথা শুনে সাবা হেসে বলল, কোথায় ঝগড়া থামাবি তা না তুইও শুরু করে দিলি। আসলে তোরা কেউই কারো থেকে কম নস। কিছু মানুষ প্রস্তুত হয়েই থাকে ঝগড়া করার জন্য, আর আমাদের খুশি হচ্ছে সেই রকম একজন মানুষ। একটা কথা তোমরা তিনজনই কান খুলে শুনে রাখো। ভার্সিটিতে তোমরা আমাদের জুনিয়র, সেই হিসেবে আমাদের মান্য করে চলাই তোমাদের কাজ। তোমাদের কোনো দরকার হলে আমাদের অবশ্যই জানাবে, সেটা আমরা সমাধান করব। অন্য কারো কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের যোগ্যতায় ভার্সিটিতে ভর্তি হয়েছি, কারো গোলামি করার জন্য নয়। ভার্সিটিতে আমরা কাউকে চিনি না, সো আমরা সেইভাবেই সবাইকে ট্রিট করব। কোনো কিছু দরকার হলে ভার্সিটির কর্তৃপক্ষরা রয়েছে, তাদের কাছ থেকে সাহায্য চাইব। অন্য কারো সাহায্য আমাদের প্রয়োজন নেই। সারাব উত্তর দেবে তার আগে ওরা ভার্সিটির সামনে চলে এলো। ওরা সকলে গাড়ি থেকে নেমে গেল। সারাব গাড়ি পার্ক করতে গেল। ফাহিম আরিফের জন্য অপেক্ষা করবে বলে ওদের ভার্সিটির ভেতরে যেতে বলল। হুর, সাবা, খুশি ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। ওদের ভেতরে অনেক উত্তেজনা হচ্ছিল। নতুন পরিবেশে নতুন জীবনে পদার্পণ করার আনন্দ কাজ করছিল। ওরা ভার্সিটির ভেতরে বকুল গাছের নিচে গিয়ে বসলো। লিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই আরিফ, সারাব, হৃদয় একসাথে ভার্সিটিতে প্রবেশ করলো। হুট করে একজন মেয়ে এসে সারাবের সামনে গিয়ে সারাবের হাত ধরলো। হুর সেদিকে দেখতে পেয়ে চোখটা বন্ধ করে নিল। মনে হচ্ছে এর থেকে ভয়ঙ্কর দৃশ্য আরও দেখেনি। হুর সামনের দিকে তাকিয়ে দেখতে পেল সারাবের সামনে একটি মেয়ে তার হাত ধরে দাঁড়িয়ে কথা বলছে। এই দৃশ্য দেখে হুরের হৃদয়ে রক্তক্ষরণ ঘটল, আর মনে মনে ভাবতে লাগলো, হতেও পারে এই মেয়েটাই সেই মেয়েটা যার জন্য সারাব হুরকে অগ্রাহ্য করেছে। হুর সামনের দিকে তাকিয়ে এসব ভাবছিল, তখন সাবা ওকে সামান্য ধাক্কা মেরে বলল, কি রে, আজকে এখানে দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করছিস নাকি ক্লাসে যাবি না? এখানে দাঁড়িয়ে থেকে অযথা সময় নষ্ট করতে আমিও চাইছি না। চল ক্লাসের দিকে যাই। খুশি খেয়াল করলো হুরের মনটা খারাপ হয়ে গেছে। ও সারাবের দিকে লক্ষ্য করে দেখলো একটা মেয়ে ওর হাত ধরে দাঁড়িয়ে থেকে কথা বলছে। হুরের মন খারাপের কারণটাও বুঝতে পারলো। যাকে দেখে মন খারাপ করছিস সেই মেয়েটা ভাইয়ার বান্ধবী, একসাথেই পড়াশোনা করছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে। সব সময় আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। তোর ভাইয়া কি করলো না করলো সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওনার যা ইচ্ছে উনি তাই করতে পারেন। কথাটা বলে সেখান থেকে ভেতরের দিকে হাঁটা ধরলো, আর ওর পিছু পিছু সাবাও চলল। খোদা, এদের মান অভিমান কবে যে শেষ হবে? তুমি প্লিজ কিছু একটা করো যাতে এদের সম্পর্কের পরিণতি হয়। খুশিকে একা বিড়বিড় করতে দেখে ফাহিম খুশির কাছে চলে এলো। ও এতক্ষণ সারাবের পাশে ছিল, কিন্তু ও নজর খুশির ওপর নিবদ্ধ ছিল। খুশিকে একা কথা বলতে দেখে ও খুশির কাছে চলে এলো আর বলল, একা একা কার সাথে পাগলের প্রলাপ বকছিস? আমাকে একটু বল, আমিও শুনি। একা একা কথা বলতে যাব কেন? কেউ কখনো একা হয় না, সব সময় তার সাথেই রব থাকে, বুঝতে পেরেছো? অবশ্য তোমাদের মতো গাধার মাথায় এইসব কিছু ঢুকবে না। সারাদিন শুধু বাদুড়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়াও, ওইটাই তো তোমার মোক্ষম কাজ। তুই কি ভুলে গেছিস আমি তোর সিনিয়র, আর সিনিয়রদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়। আর তোর এত বড় সাহস, তুই আমাকে খোঁচা দিয়ে কথা বলিস? আমাকে বাদরের সাথে তুলনা করলে জানিস এর জন্য তোকে কি পারমিশন শাস্তি ভোগ করতে হবে? ও তাই নাকি? ভুলে যেও না, ভার্সিটি শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য, আর বাড়িতে তো সারাদিনই থাকা হয়। সো বুঝতেই পারছো ভার্সিটিতে আমার সাথে পাঙ্গা নিলে বাড়িতে তোমার কি হাল হবে। শয়তানি হাসি দিয়ে বলল। ফাহিম শার্টের কলার উঁচু করে বলল, আমাকে সাহায্য করতে সেই তো আমার মায়ের ওই সাহায্য নিবি, তোর নিজের তো এতটুকুও সাহস নেই। কে বলেছে আমার সাহস নেই? সাহসের থেকেও দয়া মায়াটা আমার মনে বেশি, তাই তো তুমি বারবার বেঁচে যাও। আচ্ছা একটা কথা বলো তো। বল, কি কথা? ভাইয়ার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে থেকে কথা বলছে সেই মেয়েটা ভাইয়ার কি হয়? খুশি যে এমন একটা প্রশ্ন করতে পারে সেটা ওর ধারণাতেই ছিল না। ও ভাবতে লাগলো কি উত্তর দেওয়া যায়। এসব কি ধরনের কথা বলছিস তুই? ভাইয়ার কি হবে? ও আমাদের ক্লাসমেট,
এর আগেও তো কতবার ছবি দেখেছিস, তাহলে এসব কথা কেন জিজ্ঞাসা করছিস? কিন্তু আজকে সামনে থেকে বিষয়টা আমার কাছে ভিন্ন লাগছে। মনে হচ্ছে মেয়েটা অভিমান ছাড়ছে, যদিও দূর থেকে বোঝা যাচ্ছে না কি কথা হচ্ছে, কিন্তু মেয়েটার ব্যবহারে অধিকার প্রকাশ পাচ্ছে। সেটা দেখিয়ে আমাদের হুরের মনটা খারাপ হয়ে গেছে, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। হুর সারাবের সম্পর্কটা এমনিতেও ভালোর দিকে নেই। আজকে আশাকে দেখে আবার ভুল বুঝলো। এভাবে চলতে থাকলে তো ওদের সম্পর্কটা একসময় নিঃশেষ হয়ে যাবে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। এই বিষয়ে আমাদেরকে সবাইকে এক হয়ে কিছু একটা করতে হবে। এসব মনে মনে ভাবছিল, তখন খুশি ওর সামনে তুড়ি বাজালো। তুমি আবার ভাবনার জগতে হারিয়ে গেলে কেন? কিছু তো বলো। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে। আপাতত এই টপিকটা অফ রাখ, সময় করে আমরা এই বিষয়ে কথা বলবো। সাবা, আরিফ, তুই, আমি, আমাদের সবাইকে এক হয়ে সারাব আর হুরের সম্পর্কটাকে ঠিক করতে হবে। এই বিষয়ে হৃদয়কে কিছু জানতে দেওয়া চলবে না। হুর আর সারাবও যাতে কিছু জানতে না পারে, বুঝতে পেরেছিস? আমি অনেকদিন থেকে এই বিষয়টা ভাবছিলাম। ঠিক আছে, আমরা এই বিষয়ে রাতেই কথা বলবো। এখন ক্লাসে গেলাম। এই বলে খুশি ক্লাসের দিকে চলে গেল। সারাব আর ফাহিম একসাথে ভার্সিটির ভেতরে ঢুকছিল। তখন এশা এদের সামনে এসে দাঁড়ালো আর সারাবের হাতটা ধরলো আর বলল,